Well, great. All right. আগের দিন কি কৌণিক বেগ পড়িয়েছিলাম? ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেডিকেল থেস্টারে। আজকে আমরা পড়াশোনা করবো প্রি মেডিকেল কোর্সের আমাদের নিউটনিয়ান বলবিদ্যার মেডিকেলের জন্য একদম লাস্ট চ্যাপ্টার, অলরাইট, মেডিকেলের প্রিপারেশনের লাস্ট চ্যাপ্টার। সো আমরা আমাদের বেসিক যে কথাবার্তাগুলো আছে ইনশাআল্লাহ আমরা বেসিক জিনিসপাতিগুলো আমরা শিখব, এবং তার পাশাপাশি আমরা যেসব জিনিসগুলো ইনফরমেশনগুলো মেডিকেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা শিখবো এক এক করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কাইন্ডলি একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং পারলে ভিডিওটা শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দিতে পারো। অ্যান্ড বাই দিস টাইম আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। অলরাইট, যারা যারা সালাম দিচ্ছ দেখতে পাচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানো। ওকে, তো আমরা আজকে একটু মানে এই চ্যাপ্টারের শেষের দিকে যেসব কথাবার্তাগুলো ছিল, যেগুলো কিনা আমরা একটু কম ইম্পর্টেন্স দিয়ে আমরা কথাবার্তাগুলো মানে একটু পড়াশোনা করি, ওই জিনিসগুলো একটু আমরা এমফাসাইজ করবো বা একটু আমরা পড়াশোনা করা ট্রাই করবো। অলরাইট, সো লেটস মুভ অন। হ্যাঁ, আমরা আজকে পড়াশোনা করবো হচ্ছে যে রোটেশনাল মোশন নিয়ে। শুরুই করবো রোটেশনাল মোশন নিয়ে। রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হচ্ছে ঘূর্ণন গতি। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ঘূর্ণন গতি। এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতি। অলরাইট, তাহলে আমরা এই ঘূর্ণন গতি কাকে বলি? হ্যাঁ, ঘূর্ণন গতির জন্য দুইটা এলিমেন্ট লাগে। একটা হচ্ছে অক্ষ। ঘূর্ণন গতির জন্য দুইটা এলিমেন্ট লাগে, একটা হচ্ছে অক্ষ, এবং এই অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুকে বা এই অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু আসলে ঘুরে। একটা জিনিসকে কেন্দ্র করে, একটা অক্ষকে কেন্দ্র করে এটা ঘুরে। এটাকে আমি আসলে তুলনা করতে পারি কীরকম? ধরো রাস্তা দিয়ে, ওই যে বললাম না যে অনেক সময় দেখা যাচ্ছে খুঁটি থাকে, রাস্তার খুঁটি ধরে একটা মানুষ ঘুরতেছে। এছাড়াও ধরতে পারো হচ্ছে যে এই যে এটাকে ধরে চারপাশে একটা বস্তু ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে একটা নির্দিষ্ট অক্ষ থেকে ইয়া করে। সো এই ধরনের গতিগুলোকে আমরা সাধারণত ঘূর্ণন গতি বলি। তার মানে আমরা এই ঘূর্ণন গতির বেসিক্যালি মানে ইয়াটা কি, ব্যাপারটা কি? তার মানে একটা নির্দিষ্ট অক্ষ থেকে প্রতিটা বিন্দু যদি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই অক্ষের চারদিকে যদি ঘুরতে থাকে, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। তার মানে কি, একটা অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বস্তুকণা যে গতি সম্পন্ন হয়, অবস্থানে যে পরিবর্তন হয়, অ্যাঙ্গুলার অবস্থানে কিন্তু এটা পরিবর্তন হয়। সো সবসময় মাথায় রাখবা কিছু জিনিস আমি একটু বলি, যে আমরা সরণকে কি দ্বারা প্রকাশ করি? এস দিয়ে না? সো একটু মাথায় রাখবা, কৌণিক সরণ হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক সরণ হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। কৌণিক সরণকে আমি থিটা দিয়ে প্রকাশ করি। কেউ কি কিছু বলেছে? ক্লাসটা কি অনেক আগে না, ক্লাসে একটু আগে শুরু হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে আমি করতে পারিনি, আগে থেকে জানাতে পারিনি ক্লাসটার জন্য। আর আমাদের পরপর দুইটা ক্লাস পড়ে গিয়েছে তো, এবং গতকালকের ক্লাসটা পোস্টপোন হওয়াতে একটু স্কেডিউলে এলোমেলো হয়েছে। যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সবার কাছে। সো ক্লাসটা যারা করতে পারবে না তারা কাইন্ডলি একটু রেকর্ডেড দেখে নিও। ওকে, সো নো ওয়ারিজ। সো মুভিং অন। হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাজিউম করে নিচ্ছি আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে, রাইট? ফাইন। সো এই জিনিসটা যদি বলি, আমাদের একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কীরকম থাকে? ঘূর্ণায়মান বস্তু এরকম থাকে, রাইট? তার একটা কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব। তার মানে এই কেন্দ্র থেকে একটা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম হচ্ছে আর, রাইট? দেখো, ঠিক এই বিন্দু থেকে বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব, দেখো এই বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এইটুকু দূরত্ব অতিক্রম করলে দেখো এই যে জায়গাটা, দেখো এর মধ্যে অ্যাঙ্গুলার একটা চেঞ্জ আসে, এই যে মাঝখানে একটা কৌণিক পরিবর্তন হয়। এই জিনিসটাকে বলা হয় তোমার কৌণিক দূরত্ব। এটাকে বলা হয় থিটা। এই যে অ্যাঙ্গেলের যে কতটুকু পরিবর্তন হয়েছে, কেন্দ্রের সাপেক্ষে অ্যাঙ্গেলের কতটুকু পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় কৌণিক সরণ। এটাকে আমরা সংজ্ঞা অনুসারে কি বলতে পারি? যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণা
একটু লিখে নাও। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কণা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কণা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা নির্দিষ্ট সময় ব্যবধানে, এটা নির্দিষ্ট সময় ব্যবধানে, নির্দিষ্ট সময় ব্যবধানে, নির্দিষ্ট সময় ব্যবধানে, নির্দিষ্ট সময় ব্যবধানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, 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 কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে, তাকে কি বলে? তাকে তার কৌণিক সরণ বলে, তাকে কৌণিক সরণ বলে। ওই বস্তু কণার, কার? আমার তোমার না কিন্তু, এটা কার? ওই বস্তু কণার কৌণিক সরণ বলে, ওই বস্তু কণার কৌণিক সরণ বলে, ওই বস্তু কণার কৌণিক সরণ বলে। কারোর যদি আসলে তোমরা যারা এইচএসসি আসলে 22 ব্যাচ আছো, 22 এবং 21 ব্যাচ, আমি বলে রাখছি তোমাদের কারোর যদি একাডেমিকের লেকচার লাগে, আমি আমার যে একাডেমিক কোর্সটা আছে, কোর্সের আমি প্রথম দিকের 4টা লেকচার আমি মোটামুটি মানে প্রথম 4টা চ্যাপ্টার ইনশাআল্লাহ আমি তোমাদের সবাইকে আসলে ফ্রি দিব, যদি কোর্সটা হচ্ছে অন প্রসেসিং আছে। কারোর যদি মনে হয় যে না আমার একটু হয়তো বা বেসিকে আর একটু আমার ডেভেলপমেন্ট দরকার, আমাকে পার্সোনালি নক দিলে আমি তোমাদেরকে আমি ইনবক্স মানে ইয়াতে জিমেইলে আমি তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তোমাদের কারোর যদি মনে হয় যে না আমার ওই চ্যাপ্টারগুলো আমরা একটু পড়ে দেখতে পারি, সো তোমরা আমাকে জাস্ট ফিল ফ্রি টু রিচ মি আউট, দেন আমি তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব ইনশাআল্লাহ। অলরাইট, এটা জাস্ট আমি প্রথম দিকের চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে আমি দেখাই দিব, কারণ এগুলো অলরেডি আমার এখন রেডি হচ্ছে, এখনো কোর্সটা কমপ্লিট হয়নি, এই কারণে আমি তোমাদেরকে মানে ওই কোর্স হিসাবে আমি এখন লঞ্চ করতে পারছি না ইয়েট। তোমরা জাস্ট কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, কোনো কিছু দেবো, জাস্ট ইউ ক্যান জাস্ট রিচ মি আউট, দেন আমি জাস্ট ইমেলটা দিলে আমি তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। হাউএভার আমরা এখানে দেখো কৌণিক সরণটা কাকে বলে। এই যে কৌণিক সরণটা হচ্ছে একটা বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে যেই অ্যাঙ্গেল কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলা নির্দিষ্ট সময়ে, এটাকে বলা হয় আমাদের কি? কৌণিক সরণ। আমরা সরণের সাথে বেগের একটা রিলেশন ছিল, তাই না? সরণের সাথে কি একক সময়ে, একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, একক সময়ে যে পরিমাণ সরণ ঘটে কোনো বস্তুর, তাকে আমি বলতাম বেগ, রাইট? তাকে আমরা বলতাম বেগ। সো আমাদের এই কৌণিক সরণের সাথে একটা কৌণিক বেগের কোরিলেশন আছে, আমরা বলতে পারি এখানে হচ্ছে একটা কৌণিক বেগের সম্পর্ক আছে। এই কৌণিক বেগটাকে আমরা সচরাচর যেটা দিয়ে প্রকাশ করি, দ্যাট ইজ ওমেগা। এটা হচ্ছে নট মেগা, দ্যাট ইজ ওমেগা, এটা হচ্ছে একটা ওমেগা। সো ওমেগাকে আমরা আসলে যে সংজ্ঞা অনুসারে বলবো সেটা হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। একটা জিনিস মাথায় রাখবা, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, কাছাকাছি হলে কোনো বস্তু কণার, কোনো বস্তু কণার সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তু কণার, এটা হচ্ছে যে এভাবে বস্তু কণার বলে তার ঘূর্ণায়মান পথের দ্বারাও, এটা হবে কোনো ঘূর্ণায়মান বস্তু কণার বা ঘূর্ণন গতি সম্পন্ন বস্তু। এটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তু কণার কাছাকাছি হলে বস্তু কণার একক সময়ে বা সময়ের সাথে কৌণিক সরণের হারকে, সময়ের সাথে কৌণিক সরণের হারকে, কৌণিক সরণের হারকে, সময়ের সাথে কৌণিক সরণের হারকে, হারকে কি বলে বলতো? কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক বেগ বলে। ভাই এটাকে আসলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে যদি প্রকাশ করা হয়, এটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু, সবসময় মাথায় রাখবা, ওমেগা ইজ ইকুয়াল টু লিমিট যদি হয় সময় ব্যবধান কোথায় কাছাকাছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দুঃখিত ডি থিটা ওভার ডিটি। এটাকে আমি আসলে প্রকাশ করতে পারি কি দিয়ে বলতো? এটাকে আমি প্রকাশ করতে পারি কৌণিক বেগকে, এটাকে আমি প্রকাশ করতে পারি, অথবা এটাকে এভাবে প্রকাশ করে, দুঃখিত, ডেল থিটা
ডেল টি। যখন আমি লিমিট উঠাই দিব ডিফারেন্সিয়েশনের সিস্টেম, আমি বলি তোমাদেরকে, যখন ডেল্টা ডেল্টা করা থাকে এবং একটা লিমিট দেওয়া থাকে, লিমিট সাথে যখন আমি লিমিট উঠাই দিব, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম কি, ডি থিটা ওভার ডিটি, ডি থিটা ওভার ডিটি। তার মানে আমরা কি সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমরা উপনীত হয়েছি হচ্ছে থিটা তো থাকেই, থিটা হচ্ছে কৌণিক সরণ, আবার ডি থিটা ওভার ডিটি ইজ ইকুয়াল টু কি, কৌণিক বেগ, কৌণিক বেগ। এগুলো তোমরা মোটামুটি কম বেশি জানো, আমি একটু ফার্দার ইয়াতে যাচ্ছি, কারণ একটা জিনিস পড়ানোর জন্য একটা মানে একদম বেসিক থেকে বিল্ড আপ করা লাগে। সো ধীরে ধীরে আমরা একটু আগাই। হ্যাঁ, মুভিং অন। সো দেখো, আমরা নর্মালি জানতাম কি, এক সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগ পরিবর্তনের হারকে আবার কি বলে, ত্বরণ। তার মানে কৌণিক বেগের ক্ষেত্রে কি ত্বরণ থাকতে পারে না, সেটা হয়। এই কারণে আমরা যে কাজটা করব, অলরেডি জানি যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, আমি লিখে দিই টাইটেলটা, এটা হচ্ছে কৌণিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে তাহলে আমাদের বেগ পরিবর্তনের হারকে বলা হয়, এটা কি বলতো, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। আমাদের বেগ পরিবর্তনের হারকে ডি ওমেগা বাই ডিটি, বা ডি ওমেগা বাই বলবো না, আমি দুঃখিত, ডিফারেন্সিয়ালে কখনো বাই বলা যায় না। হ্যাঁ, ডি ওমেগা ডিটি বাই ডি ওমেগা ডিটি বলা হয়। ডি ওমেগা ডিটিকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, এটাকে বলা হয় কৌণিক ত্বরণ। এগুলা কেন পড়ালাম, এগুলো আমরা যে কৌণিক ভরবেগ পড়বো, তারপর হচ্ছে যে আমরা জড়তার ভ্রামক তো পড়েছি, এই জিনিসগুলো যখন ডেভেলপ করবো আস্তে আস্তে আমাদের এগুলো কাজে লাগবে, একটা একটা করে এগুলো আমাদের একটা একটা করে কাজে লাগবে, ওগুলো আমাদের একটা একটা করে আমাদের কাজে লাগবে। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে, আমি আশা করছি সব ঠিকঠাক দেখা যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। সো গ্রেট। তাহলে আমরা যে জিনিসটা এখন পড়বো, আগের দিন তো আমরা জড়তার ভ্রামক কম বেশি পড়েছিলাম, তাই না? সো আমরা আজকে কিছু সংজ্ঞা পড়বো, আমাদের সূত্র পড়বো। হ্যাঁ, তার আগে কৌণিক ভরবেগ নিয়ে একটু আলোচনা করি, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কাকে বলে, এটা আমি একদম বইয়ের সংজ্ঞাটাই লিখে দেবো, বিন্দু মাত্র চেঞ্জ করব না। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের গুণফলকে, এবং ভরবেগের ভেক্টর গুণফলকে, এবং ভরবেগের ভেক্টর গুণফলকে, এবং ভরবেগের ভেক্টর গুণফলকে, এবং ভরবেগের ভেক্টর প্রোডাক্ট, গুণফল মানে হচ্ছে প্রোডাক্ট, ভেক্টর গুণফলকে আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। কাহিনীটা কি, এটাকে আমার আসলে কি দ্বারা প্রকাশ করা হয়, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে, আমাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। একটু সংজ্ঞাটা পড়ো। হ্যাঁ, সংজ্ঞাটা কি বলছে, কোনো কণার আসলে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টরকে ইঞ্জিনিয়ারের কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা, আর এর উপর কিন্তু ভেক্টর, কিন্তু ব্যাসার্ধ ভেক্টর। এটা আবার ভরবেগের ভেক্টর গুণফলকে, ভরবেগ তাহলে কি বলা হয়, ভরবেগ হচ্ছে ডেল পি। তাহলে আমরা লিখতে পারি যে আর ক্রস পি, আমরা এভাবে লিখতে পারি। দেখো খেয়াল করো, আর ক্রস পি আর পি ক্রস আর কিন্তু সেম জিনিস না, খেয়াল করবে এই জিনিসটা। তোমাদের অপশনে এটাও দিতে পারে আর ক্রস পি, অপশনে এটাও দিতে পারে পি ক্রস আর। দেখো, ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ, গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ, এই জিনিসটা মাস্ট খেয়াল রাখবা। কি হবে না,
পি ক্রস আর হবে না, কি হবে, আর ক্রস পি হবে। ঠিক সিমিলারলি আমরা এই জিনিসটাকে আসলে এটাকে আসলে কিভাবে প্রকাশ করা হয় এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো, আমি তোমাদেরকে একটু দেখাই দিই এই জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করে। সো ধরো এই বরাবর যদি আমাদের একটা ভরবেগ ক্রিয়া করে, পি যদি এই বরাবর থাকে, রাইট, খেয়াল করো, আর আমাদের এই যে ব্যাসার্ধ ভেক্টরটা কোন বরাবর, ধরো ব্যাসার্ধ ভেক্টরটা এই বরাবর আসছে, এই বরাবর আমাদের একটা ব্যাসার্ধ ভেক্টর মানে কাজ করতেছে, আরটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করে। সো আমাদের ইন জেনারেল হিসাবটা আসলে দেখতে কিরকম, এটা যাচ্ছে এইদিকে এবং এটা যাচ্ছে এদিকে, এদের আমরা কি বলেছিলাম দেখো তো, পি আর ক্রস পি, তার মানে এটাকে যদি আমি ক্রস গুণন করিও তাহলে আমাদের কি আসে দেখো তো, আর পি সাইন থিটা। ভাইয়া এই থিটাটা আমি আসলে কোথায় পাবো, এই থিটা মানে হিসাবটা কোথায়? মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে যখন যুক্ত হয় এই জায়গাগুলো থেকে একটু খেয়াল রাখবা, অলরাইট। সো দেখো এই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা যখন বের করবো, এই দেখো এই ভেক্টরের পা আর এই ভেক্টরের পা একসাথে মিলছে দেখো এমন পয়েন্টে গিয়ে, তার মানে আমরা যখন এই থিটাটা ডিনোট করব, এই থিটাটা হবে এই বরাবর যে থিটাটা এক্সিস্ট করে তাদের মধ্যবর্তী, দেখো এই ভেক্টর এদিকে যাচ্ছে, এই ভেক্টর এদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, নট নেসেসারিলি এই যে এই ভেক্টর এই অ্যাঙ্গেল এমনি হবে, এরকম করলে কিন্তু হবে না। ভেক্টরের হাত পা চিনো তো, ভেক্টরের হাত পা কীরকম, এদিকে যদি আমি যদি একটা ভেক্টর ড্র করি, ভেক্টরের যে সাইডে অ্যারো থাকে ওই সাইডে আমি ধরবো মাথা, আর যে সাইডে কিছু থাকে না বা একটা পয়েন্ট থাকে এটাকে বলবো হচ্ছে পা। তার মানে যখন আমরা ভেক্টরের অ্যাঙ্গেল নির্ণয় করতে যাব তখন অবশ্যই দুইটা পা একই জায়গায় থাকতে হবে, পায়ে পা মিলতে হবে। তো এই জন্য আমাদের এখানের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারছি, এই যে দেখো আর পি সাইন থিটা, এটা খেয়াল রাখবা। তাহলে এবার চিন্তা করে দেখো, আর আর ক্রস পি যেরকম হইতো, পি ক্রস আর হলে কিন্তু হিসাবটা চেঞ্জ হয়ে যেত। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু কাইন্ডলি তোমরা কনফার্ম করো এখন পর্যন্ত যা যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি আরো কিছু জিনিসপাতি দেখাই দিই, আরো কিছু ইনফরমেশন লিখে দিই। কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, এখানে আর পি শুধুমাত্র লেখা যায় না, এটাকে আর লেখা যায় পি হচ্ছে পি ইন্টু এম, তো আমাদের স্কেলার রাশি, আর হচ্ছে ভি, এভাবে লেখা যায়। কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। এখন ভাইয়া ভেক্টর রাশি তো আমাদের দিক নির্ণয় করা লাগবে। দেখো একটা ভেক্টর রাশি, তার মানে আমি এইটুকু তো মান বের করতে পেরেছি, ভাইয়া দিকটা আসলে কিভাবে বের করব? দিকটা বের করার জন্য আমরা খুবই সিম্পল, দেখো একটা ভেক্টরের মান মানে দুটা ভেক্টর যখন ক্রস করে তখন তাদের দিকটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো ডানহাতি নিয়মে, একটু টাইটেল দাও ডানহাতি নিয়ম, একটু টাইটেল দাও ডানহাতি নিয়ম। একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, এদিকে ভেক্টর যদি আরেকটা যদি কাজ করে, দেখো এটা ধরলাম এ ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর, রাইট। আমাদের বের করতে হবে, দেখো এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে এইভাবে। তো আমরা অ্যাঙ্গেলটা কিভাবে নির্ণয় করবো, এই যে ধরো এ ক্রস বি যদি হয়, এটার অ্যাঙ্গেল কিভাবে বের করবো, খেয়াল করো, একদম খেয়াল করো, জিনিসটা খুব ইন্টারেস্টিং। যে কোনো একটা ভেক্টরের দিকে, যে কোনো একটা ভেক্টরের উপর আমি হাত রাখলাম, এবার ওই ভেক্টর অপর ভেক্টরের দিকে সবচেয়ে ক্ষুদ্রতম কোণে আমি কি করব, হাত ঘুরাবো, হাতের মুঠো পাকাবো। দেখো এটা এভাবে আছে, যে কোনো একটা ভেক্টরের উপর হাত রাখলাম, তার সবচেয়ে কাছের ভেক্টর কোনটা, বি, বি এর সবচেয়ে ক্ষুদ্রতর কোণ কোনটা, এটার দিকে মুঠো পাকালে এ ক্রস বি এর দিক কোন দিকে বলো তো, এ ক্রস বি এর দিক কোন দিকে, এ ক্রস বি এর দিকটা হচ্ছে আমার, দেখো কোন দিকে দেখাচ্ছে, বুড়ো আঙুলটা কোন দিকে, এদিকে, মানে বোর্ডের বাইরের দিকে। তার মানে দেখো বোর্ডের এটা একদিকে এটা একদিকে, তাদের দুইটারই লম্ব দিকে একটা দিক ডিনোট করতেছে। তার মানে এটা কি বলতেছে আমাদের, এ ক্রস বি কোন দিকে আসবে, এটা আসবে বাইরের দিকে, তবে ভাইয়া বাইরের দিকে তো আমি বলতে কোনো দিক বোঝাতে পারি না, তাই না? বাইরের দিক বলতে তো আমি কোনো দিক বুঝতে পারছি না। তবে একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তাহলে এটাকে প্রকাশ করে কিভাবে? বইতে একটা জিনিস লেখা আছে যে ক্রস দিয়ে প্রকাশ করে ভেক্টরের দিক, ওই যে ক্রস গুণনের দিক ক্রস দিয়ে অথবা ডট দিয়ে প্রকাশ করে। এখন ভাইয়া এটাকে আমি কিভাবে বুঝবো যে বাইরের দিকে আমি ডট দিয়ে প্রকাশ করব নাকি ক্রস দিয়ে প্রকাশ করব, এটা আমি কিভাবে বুঝবো? এবার চিন্তা করে দেখো তো, এখান থেকে বোর্ড থেকে যদি একটা তীর যদি ছুটে তোমার দিকে চলে আসে, দেখো বোর্ড থেকে বের হয়ে একটা তীর তোমার দিকে চলে আসছে, এই পয়েন্টে তুমি কি দেখবা বলো তো, একদম তীরের মাথাটা দেখবা। যদি তীরের মাথাটা দেখো, তীরের মাথাটা তোমার কাছে দেখতে কিরকম লাগতে পারে বলো তো, একটা ডটের মতো লাগতে পারে। যদি বাইরের দিকে বেরিয়ে আসে আমি তখন লিখবো হচ্ছে এটা একটা ডটকে ডিনোট করে।
এবার ভাইয়া এখন আমি তো বুঝতে পারলাম না ভাইয়া, এখন আমি তাহলে যদি ব্যাপারটা বি ক্রস এ হতো, দেখো প্রথম ভেক্টর, খেয়াল করো আমাদের যদি এ ক্রস বি বলে, প্রথম ভেক্টরের উপর হাত রাখবো, হাত রেখে অপর ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। খেয়াল করো, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। এবার যদি ভাইয়া আমাকে বলতো ভাইয়া বি ক্রস এটা একটু বের করে দেখান তো আমাকে, বি ক্রস এর অ্যাঙ্গেলটা আমি কিভাবে বের করব? খুবই সহজ, দেখো কোন দিকে আছে, খেয়াল করো, বির উপর আমি হাত রাখবো, প্রথম ভেক্টরের উপর হাত রাখবো, রেখে মুঠো পাকাবো। যদি মুঠোটা যদি পাকাই, দেখো এটা এই দিকে গেলে ভিতরে চলে যাচ্ছে, এই দেখো ভিতরে চলে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে। তোমার দিক থেকে একটা তীর দূরে চলে যাচ্ছে, তীরের সাইডটা কেমন থাকে বলো তো? একটু পুচ্ছাকৃতি থাকে না? অ্যারোগুলা মানে দেখতে অনেকটা এরকম না? দেখো তীরের পার্টটা, তীরের পিছনের পার্টটা দেখতে এরকম না মনে হয়? তো এটাকে দেখতে মনে হবে, যেটা মনে হয় তোমার কাছে একটা ক্রসের মতো মনে হবে। তার মানে তোমার দিক থেকে যখন দূরে চলে যাবে, ভিতরের দিকে চলে যাবে, ভিতরের দিকে, তখন তুমি কিভাবে প্রকাশ করবা? তখন এটাকে প্রকাশ করবা ক্রস দিয়ে। ক্রস দিয়ে। আমি একটু বেসিক পড়িয়ে ফেলছি, আমাকে একটু বলো তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা। এই কারণে আমি তোমাদেরকে এই যে ভেক্টর, কৌণিক ভেক্টরের দিকটা বোঝানোর জন্য আমি এটা বুঝালাম, ডানহাতি নিয়মটা। একটু বলো তো বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে পেরেছি। অলরাইট, সো যদি এটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে তোমার জন্য এই জিনিসগুলো আর কখনোই কঠিন মনে হবে না ইনশাল্লাহ। এই জিনিসগুলো কখনোই তোমাদের কঠিন মনে হবে না। এবার আসিয়া দুইটা জিনিস ইনফরমেশন যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাত্রা জানা লাগবে, কৌণিক ভরবেগের মাত্রা। ভাইয়া মাত্রাটা কি হবে এখানে? মাত্রা হচ্ছে এটা না, আসলে মাত্রা ফিজিক্সের মাত্রা একটু আলাদা, তাই না? যে বাংলার মাত্রা আর ফিজিক্সের মাত্রা একটু আলাদা। মাত্রা কি হবে এখানে? এটা হবে, দেখো আর এর কি মাত্রা, কি আর এর মাত্রা হচ্ছে একটা লেন্থকে নির্দেশ করে, এটা হচ্ছে আমাদের লেন্থ। লেন্থ ভরের কি বলতো? ভর হচ্ছে এম দিয়ে মাত্রা প্রকাশ করা হয়। ভি মানে কি? ভি হচ্ছে আমাদের লেন্থ আর টি ইনভার্স 1। তাহলে আমরা এটাকে যদি সুন্দর মতো লিখতে চাই, তাহলে কি লিখতে পারি? এম এল স্কোয়ার টি ইনভার্স 1। মাত্রাকে কি দিয়ে প্রকাশ করতে হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখতে হয়। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি তারপরে এখন যেটা দিব সেটা হচ্ছে একক, যেটা দেখাবো সেটা হচ্ছে একক। একক কি? মাত্রার জন্য, মাত্রা দেখে আমি এককটা বের করি। এদিকে আচ্ছা, এখান থেকেও বের করা যায়। ভরের জন্য কেজি, আর এর জন্য হচ্ছে তোমার মনে করো মিটার, আর ভি এর জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অবভিয়াসলি আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তো হবে না, আমি দুঃখিত, পার সেকেন্ড এটা হবে, দুঃখিত। এই যে এইটুকু, তার মানে আমরা এইটুকু বুঝতে পেরেছি। আই হোপ তোমাদেরকে এইটুকু আমি বোঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অলরাইট, সো তাহলে আমি এরপর যে জিনিসটা পড়াবো চলো। এরপরে হচ্ছে কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আমি দেখাবো। একটু একটু মুছে দিই, হ্যাঁ, কষ্ট করে। কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের সম্পর্ক, কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের সম্পর্ক। কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের সম্পর্ক। কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের সম্পর্ক। আচ্ছা, ইমনের আর একটা ক্লাস আছে এখন, তাই না? একটু দেরি হয়ে গেছে আজকে। সো কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের সম্পর্ক, তো সম্পর্কটা আমি একটু এক লাইনে লিখে দিই। সেটা হচ্ছে রৈখিক কৌণিক ভরবেগ যদি এল হয়, রৈখিক ভরবেগে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। তো ভাইয়া এটা আমি আসলে কিভাবে প্রুফ করতে পারি, বা এই জিনিসটা আমি কিভাবে প্রুফ করতে পারি, এটা একটু আমাকে বুঝায়া বলেন, রাইট? সো বেশ ভালো কথা। আমি রৈখিক ভরবেগ মানে কি বুঝি বলো তো? পি বেসিক্যালি এখানে আমরা লিখতে পারি ভরবেগ, রাইট? রৈখিক ভরবেগ ইজ ইকুয়াল টু লিখতে পারি, বা কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু লিখতে পারি এরকম। কৌণিক ভরবেগ কি? এল ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো তো? আর পি সাইন থিটা, রাইট? এই যে আর পি সাইন থিটা। যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তোমাদের অনেকে প্রশ্ন থাকে আসলে থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া কেন 90 ডিগ্রি প্রো? 90 ডিগ্রি নিলে আমাদের হিসাবটা একটু সুবিধা হয়, যখন এই জিনিসটা একদম এই যে এই বরাবর কাজ করে, তখন আমাদের হিসাবটা একটু করতে সুবিধা হয় বরাবর যখন কাজ করে।
সো সেক্ষেত্রে আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু আরপি। আরপি মানে কি, আর তো আর এর মতো থাকে, পি ইজ ইকুয়াল টু কি, এমভি, রাইট, ভর বেগ। পি ইজ ইকুয়াল টু ভর বেগ। অলরাইট, সো তাহলে আমরা এইটুকু এখান থেকে আসলে লিখতে পারি। সো যদি এটা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো? আমরা এর আগে জেনেছিলাম যে গতিতে জেনেছিলাম, সো ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা জানি তাই না? ভি ইকুয়াল টু ওমেগা আর বা ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। এটা কিসের? যে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমি সিম্পলি এই জিনিসটা এখানে বসাই দেই, আর ইজ ইকুয়াল টু এম ইন্টু ওমেগা আর। তাহলে আমরা কি লিখতে পারি? এম ওমেগা আর স্কোয়ার। এই ওমেগাটাকে আমি বাইরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলে এম আর স্কোয়ার। বলো তো, আর এম আর স্কোয়ারটা কিসের প্রতিফলন? ওই যে আমি আগের দিন পড়িয়েছিলাম জড়তার ভ্রামক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই ওমেগা, হুইচ মিনস তাহলে আমাদের কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আই ইন্টু আচ্ছা এটা রৈখিক ভরবেগ না, এটা রৈখিক বেগ হবে, আমি দুঃখিত। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, দুঃখিত, এটা হচ্ছে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। একটু তোমরা করে নাও, কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। আমি এক্সট্রিমলি সরি, এটা একটু তোমরা কারেকশন করে নাও, টাইটেল দিতে ভুলে গেছি। তার মানে আমাদের কাছে এই জিনিসটা, আশা করি তোমরা বলো তো এটার জীবনে ভুলবা কিনা। আমি আরেকবার বুঝায় বলি, হ্যাঁ, আমরা রৈখিক কৌণিক বেগ ইকুয়াল টু আমি কি লিখেছিলাম বলো তো? এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা, এল ইজ ইকুয়াল টু আর পি সাইন থিটা। থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 লিখা যে কথা, না লিখাও সে কথা। তো আমি দেখলাম তোমাদের মনে রক্ষার্থে একটা 1 দিলাম। তাহলে এবার চিন্তা করে দেখো, পি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? পি তো আমাদের রৈখিক ভরবেগ, রাইট? পি ইজ ইকুয়াল টু এম বি, ভি ইজ ইকুয়াল টু কি, ওমেগা আর। তাহলে আমি লিখলাম আর একটা আগে থেকে আছে, এম একটা ছিল, ভি ইকুয়াল টু ওমেগা আর লিখলাম। ওমেগা আর ইন্টু আর কত? ওমেগা আর স্কোয়ার, এম ওমেগা আর স্কোয়ার। এম আর স্কোয়ার মানে কি বলতো? আই, আর ওমেগা তো তার মতো সে পড়ে আছে। তার মানে আমরা এই সূত্রটা সবসময় আমরা মনে রাখবো। সূত্রটা কিভাবে মনে রাখবো? যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। দেখো তো এইটুকু বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু জানাও, এটুকু বুঝতে পেরেছো কিনা? ইয়েস ভাইয়া, বুঝেছি, থ্যাংক ইউ। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস। ওকে, তাহলে আমি তারপরে এবার আরেকটা টার্মে চলে যাব, সেটা হচ্ছে টর্ক। নামটা হচ্ছে কি? টর্ক। টর্কে আমি বলবো কি জানো? আমরা রৈখিক ক্ষেত্রে আমরা বলতাম কি, একটা বল, তাই না? রৈখিক গতির ক্ষেত্রে আমরা বলতাম বল। টর্ক হচ্ছে কৌণিক গতির বল। হ্যাঁ, কৌণিক গতির ক্ষেত্রে টর্কটাকে কাজে লাগে। কৌণিক গতির ক্ষেত্রে আমাদের টর্ক কাজে লাগে। টর্কটা হচ্ছে বলের মতো কাজ করে। অলরাইট, সো আমি টর্কের ডিরেক্টলি সংজ্ঞা লিখবো না। টর্কে বাংলায়ও টর্কই বলে। কি আবার বাংলায় বইলো না, আবার তর্ক বইলো না। তর্ক যেরকম বই, টর্ক এরকম করে বইলো না। হাউএভার, সো এখান থেকে তোমরা যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু আর ইন্টু ব্যাসার্ধ ভেক্টর। এটা আগের মতোই, যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফলকে আমাদের সাধারণত এটা বলা হয়। সো এটা খুব সিম্পলি তোমরা এটা লিখতে পারবা যে টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। সো আমাদের আরেকটা সম্পর্ক এখান থেকে আমাদের দেখানো দরকার। তার আগে আমি একটু মাত্রাগুলো লিখে নিই। টর্কের মাত্রা অলওয়েজ আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা একটু মাথায় রাখবো। টর্কের মাত্রা হচ্ছে এটা। অ্যাট দ্য সেম টাইম আমরা একক মাথায় রাখবো, বেশি কিছু না। নিউটন, ফোর্সেরটা নিউটন, আর আরের জন্য একটা এম দিয়ে দিব, দ্যাটস ইট। এটুকু আমরা মাথায় রাখবো। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। এটা কিসের মধ্যে? টর্ক এবং এটা হচ্ছে টর্ক এবং ত্বরণের মধ্যে, কৌণিক ত্বরণ।
টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ভাই এটা কিভাবে আমি আসলে করতে পারি, বা এই সম্পর্কটা আমার কাছে কিভাবে আমি বের করতে পারি? খুবই সিম্পল। দেখো টাউ ইজ ইকুয়াল টু কি বলেছি বলো তো, আর এফ সাইন থিটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরলাম, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, আর এফ এফ ইজ ইকুয়াল টু কি বলো তো, এম এ মা এম এ। এটা যদি হয়ে থাকে আর ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু আই, এ মানে কত বলো তো, এ ইজ ইকুয়াল টু ধরো ভি ইকুয়ালস টু এত, এ ইজ ইকুয়াল টু আলফা আর। এইটুকু আমরা এখান থেকে জানি। এ ইজ ইকুয়াল টু বা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, আর এ ইজ ইকুয়াল টু আলফা আর, মানে একটা একটা করে আর বাড়তে থাকে, সবার সাথে একটা একটা করে আর লেগে থাকে। তার মানে আমি এখানে বলতে পারি কি, এম আছে তার মতো থাকুক আলফা আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম ইন্টু আলফা ইন্টু আর স্কোয়ার। তার মানে আমরা এম আর স্কোয়ারকে আই লিখতে পারি, আর আলফা তার মধ্যে পড়ে আছে। তার মানে আমাদের সূত্র কি, এটা একটু মাথায় রাখা লাগবে। টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। তবে কিছু কিছু ছোটোখাটো ইনফরমেশনগুলো তোমরা এখন থেকে মাথায় রাখবা। হ্যাঁ আমি এই জিনিসগুলো একটু পড়াই দিলাম, এগুলো একটু পড়াই দিলাম। সো আমি একটু তোমাদেরকে রিক্যাপ করি এখন পর্যন্ত যা যা পড়িয়েছি। ক্লাস খুব বেশিক্ষণ নাই আর খুব বেশিক্ষণ হবেও না। সো আমি মোটামুটি এই জিনিসগুলো ডিটেলটা একটু পড়ালাম, কারণ হচ্ছে আমার এগুলো একাডেমিক পড়াতে গেলে তোমাদের কাজে লাগবে। অলরাইট, সো আমি এখন 3টা সূত্র তোমাদেরকে একটু পড়াই। সো 3টা সূত্র একটু পড়াই। তার আগে তোমাদের বইতে 2টা সংজ্ঞা লেখা আছে, একটা হচ্ছে দ্বন্দ্ব আর একটা হচ্ছে ভ্রামক। দ্বন্দ্ব বা কাপল বলা হয়। এটাকে বলা হয় কাপল, এটাকে বলা ফোর্স অফ, মানে কাপল অফ ফোর্স বলা হয়। হ্যাঁ ফোর্সদের আবার কাপল। দ্বন্দ্ব এটাকে আসলে কিভাবে বলা হয়, দেখো সমদূরত্বে, হ্যাঁ একদম এখান থেকে সমদূরত্বে এই পরিমাণ একটা ফোর্স যদি এ বরাবর ক্রিয়া করে, এই পরিমাণ ফোর্স, এবং সমপরিমাণ একটা ফোর্স যদি এদিকে যদি ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি যদি থাকে, খেয়াল করো আলটিমেটলি, হ্যাঁ এখান পর্যন্ত দেখো এটা সিমিলার পরিমাণ, এটা পুরোটা যদি ডি দূরত্ব হয় তাহলে এটাকে বলা হয় বলের দ্বন্দ্ব। হ্যাঁ সংজ্ঞাটা যদি বলি, একটি বস্তুর বিভিন্ন, মানে একটা লাঠি, ধরো একটা লাঠি, যে একটি বস্তুর সংজ্ঞাটাই লিখে দেই, একটি বস্তুর দুই প্রান্তে, একটি বস্তুর দুই প্রান্তে ক্রিয়াশীল সমান, দুই প্রান্তে ক্রিয়াশীল সমান। খেয়াল করো এটা ইম্পর্টেন্ট, ফোর্সের মান কিন্তু সমান, দুইটাই এফ, কিন্তু বিপরীতমুখী এবং সমান্তরাল। এটা যেভাবে আছে বিপরীতমুখী হয়ে এটা সমান্তরাল এবং সমান্তরাল, 3টা ক্রাইটেরিয়া, সমান, বিপরীতমুখী এবং সমান্তরাল, বল জোড়াকে কি বলে, দ্বন্দ্ব বলে বা কাপল বলে, দ্বন্দ্ব বলে। অলরাইট, সো আই হোপ তোমরা এইটুকু জানতে পারবে বা বুঝতে পারবে। কাপলকে প্রকাশ করে হচ্ছে তোমাদের সি দিয়ে। এই যে ফোর্স কোনটাই কাজ করতেছে, ধরো 100টা ফোর্সই থাকুক, মনে করো তাদের কাপল আছে, তার মানে যে কোনো একজন এসে প্রতিনিধিত্ব করবে। সি ইজ ইকুয়াল টু একজন থেকে আরেকজনের দূরত্ব কত, ডি পরিমাণ, দ্যাটস ইট। কাপল ইজ ইকুয়াল টু এফ ডি, সবসময় মাথায় রাখবা। এটা কিরকম, কাপলের জন্য এখানে যে কোনো একজন আসবে প্রতিনিধিত্ব করতে, এফ, এবং দুজনের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এই দূরত্বটুকু দিয়ে কাপলকে নির্দেশ করে। সো হোপফুলি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটুকু তোমাদের জন্য এগুলা খুব একটা বেশি ঝামেলা হওয়া উচিত না। কাপলের এককগুলো কি কি, ফোর্স নিউটন, আর এটা হচ্ছে মিটার। অলরাইট, আচ্ছা একজন বলছে ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ ভাইয়া ক্লাস প্রতিদিন হয় ইনশাল্লাহ। আমাদের এটা হচ্ছে যে তোমাদের মেডিকেল পুরো কোর্সটা যতদিন না শেষ হচ্ছে, এই কারণে আমরা অ্যাপ্রক্সিমেট কোনো রুটিন রাখি না, বা অ্যাপ্রক্সিমেট মানে রুটিন যদি প্রতি সপ্তাহে দেওয়া হবে যে মানে এতদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ টার্গেট থাকলে বেসিক্যালি দেখা যায় কি যে স্কেজিউলের একটা আসে প্রেশারের কারণে, যে অনেক সময় তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া হয়। তো আমরা চাচ্ছি তোমাদের মেডিকেল প্রিপারেশনটা অল ডিটেল থাকুক, অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে একাডেমিক যে প্রিপারেশনটা ওইটা যাতে হার্ম না হয়। কারণ তোমাদের অনেকেরই কনসার্ন ছিল, ভাইয়া আমাদের তো অলরেডি এসএসসি মানে এইচএসসির পড়াশোনা অনেক এখনও পিছিয়ে আছি, যে কি হবে না হবে, এখন নতুন কোর্স আনাটা আসলে যুক্তিযুক্ত কিনা। সো এই জায়গায় আমি আর ইমন যে জিনিসটা ডিসাইড করেছিলাম যে
লাইক তোমাদের যে প্যান্ডেমিকের কারণে যে ক্ষতিটা হয়েছে, যে সমস্যাটা হয়েছে, যে ফার্স্ট ইয়ারে অনেকেই অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে ছিল, অনেকেই টাইম নষ্ট করেছে বা কভার আপ করতে পারো নাই। এখানে আমাদের মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি আমরা একাডেমিকটা তোমাদেরকে পর্যালোচনা করবো, যাতে অ্যাট দ্য সেম টাইম তোমাদের মেডিকেল প্রিপারেশনটা হচ্ছে, এবং একাডেমিক যে লুপ হোলগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, ওগুলো যাতে তোমরা রিভাইজ করে কভার আপ করে ফেলতে পারো। দ্যাটস দ্য রিজন হোয়াই এই টাইমে তোমাদের প্রি মেডিকেল কোর্সটা না। আর ভাইয়া যখন ফ্রি আছে, সো ইউ ক্যান অলওয়েজ চেক ইট আউট, ইউ ক্যান অলওয়েজ জাস্ট আমাদের ওই জায়গা থেকে তুমি বলতে পারো ভাইয়া এই জিনিসটা ভালো হতে আর একটু ভালো হলে ভালো হয়, এই জিনিসগুলো অলওয়েজ ওপেন আপ, তুমি যে কোনো সময় করতে পারছো। সো ওয়াই নট, যে আসলে তুমি সুযোগটা নিচ্ছ। রাইট, সো চলো তাহলে আমরা এরপর হচ্ছে ব্যাপার স্যাপারগুলো একটু পড়াশোনা করবো। আমাদেরকে 3টা ফর্মুলা আসলে মাথায় রাখা লাগবে, তোমরা একটু দাগায় রাখো যে আমি 3টা ফর্মুলার অ্যাসারশনগুলো লিখবো না, মানে 3টা ফর্মুলার যে লেখাগুলা, আমি লেখাগুলো লিখবো না, তবে ইম্পর্টেন্ট কথাগুলো একটু বলে দিব, কি ওয়ার্ডগুলা। সো তোমরা একটু পয়েন্ট আউট করে রাখো, এই জিনিসটা একটু ডট দিয়ে রাখো, যে এটা অবশ্যই তোমরা নিজেরা পড়বা, যে ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র দেখতে কেমন। হ্যাঁ, ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র দেখতে কেমন, এই জিনিসগুলা। অলরাইট, সো সূত্রগুলো 3টা সূত্র আছে, 3টা সূত্রই পড়বা। আমি জাস্ট 3টা সূত্রের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলতেছি। হ্যাঁ, আমি রিডিং যদি পড়ি সেটা হচ্ছে যে বাহ্যিক টর্ক, মানে বাহ্যিক টর্ক প্রয়োগ করে, যে বাহ্যিক বল যেখানে বলতাম, কিছু ওয়ার্ড একটু রিপ্লেস করবা। হ্যাঁ, নিউটনের যে গতিসূত্র, রৈখিক গতির ক্ষেত্রে যেটা ছিল, বলের জায়গায় চলে আসবে এখন টর্ক, বলের জায়গায় টর্ক। বাহ্যিক টর্ক প্রয়োগ করে বস্তুর ঘূর্ণন অবস্থা যদি পরিবর্তন করতে বাধ্য না করা হয়, মানে একটা বস্তু ঘুরতে আছে, বাইরে থেকে কোনো কৌণিক ফোর্স না দিয়ে যদি ঘূর্ণন অবস্থা পরিবর্তন না করা হয়, তবে ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে, মানে যেটা ঘুরতে আছে সেটা সমকৌণিক বেগে, সেটা হচ্ছে কোন বেগে? সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। সমকৌণিক বেগে কে? যে ঘুরতে আছে, যে ঘুরছে সে সমকৌণিক বেগে, এবং যে ঘুরতেছে না তাকে তো আর নাড়া দেওয়ার দরকার আছে, যেভাবে আছে সে সেভাবে থাকবে, স্থিরটা স্থির থাকবে, স্থিরটা স্থিরই থাকবে। নেক্সট 2 নম্বর অ্যাসারশনটা সে কি বলে? 2 নম্বরটা অ্যাসারশনটা বলে যে আমাদেরকে, যে কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তার মানে আমরা এটা বলতে পারি, এরপর এটা বলে ডিএল ডিটি ইজ প্রপোর্শনাল টু, তার উপর যে টর্কটা, এই যে বল, ওই যে এফ ইজিক্যাল টু এম এ আমরা পড়তাম, ওইটারই হচ্ছে আরেক রূপ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো বস্তুর কৌণিক ত্বরণের পরিবর্তনটা কিসের উপর নির্ভর করে? এই টর্কের পরিবর্তনের উপর নির্ভর করছে, প্রযুক্ত টর্কের উপর ডিপেন্ড করতেছে। এটা একটু মাথায় রাখবা, যে আমি যত টর্ক দিব তত কৌণিক ভরবেগ চেঞ্জ হবে, ওই যে আমি যত বল দিব আমার রৈখিক ভরবেগ চেঞ্জ হইতো, ওই জিনিসটা। অ্যান্ড থার্ড যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে প্রতিক্রিয়াকারী টর্ক জোড়ায় জোড়ায় কাজ করে। এটাকে এভাবে মাথায় রাখবা, যে টর্ক ইজ ইকুয়াল টু টর্ক ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস টর্ক ফাইনাল, এভাবে মাথায় রাখবা। সো এগুলো আসলে জোড়ায় জোড়ায় কাজ করে। সো এভাবে না লিখে অনেক সময় এভাবে লিখে আর কি বইতে, টর্ক আই জে ইজ ইকুয়াল টু মাইনাস টর্ক জে আই, যে বিপরীত দিকে কাজ করে টর্কগুলা। তার মানে আমি এই যে অ্যাসারশনটা পড়ি সেটা হচ্ছে যে ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াকারী জোড়া জোড়া কণার উপর প্রযুক্ত টর্ক সমান ও বিপরীতমুখী। একদম সিম্পল, প্রত্যেক ক্রিয়ার মানে কি বলে, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া এক্স্যাক্টলি সেম জিনিস। এই কারণে আমি এটা ধীরে ধীরে মানে ওই আগের মতো করে ডিটেলসে পড়াচ্ছি না, একদম সেম জিনিস, তোমরা একটু কষ্ট করে একটু বই থেকে পড়ে নিবা। অলরাইট, সো আমি এখন পর্যন্ত তোমাদেরকে কি কি পড়ালাম এটা একটু আমি একটু রিভাইজ করি, যে কৌণিক বেগ নিয়ে, দেন আমরা নতুন পড়ায় যাব। এখন পর্যন্ত আসলে কি কি পড়ালাম? এতক্ষণ পড়ালাম হচ্ছে যে কৌণিক বেগ কি, সময়ের সাথে সরণের হার, কৌণিক সরণের হার। কৌণিক বেগ কি? কৌণিক বেগটা হচ্ছে সময়ের সাথে কৌণিক সরণের হার, কৌণিক সরণের হার, সময়ের সাথে কৌণিক সরণের হার। এটার এককটা কি? এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড।
এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর মাত্রা হচ্ছে তোমরা জানো অলরেডি কোণের কোনো ইয়া থাকে না, মাত্রা থাকে না। সো মাত্রা হচ্ছে কি শুধুমাত্র টাইম, টি ইনভার্স 1, এটা মাথায় রাখবা, টি ইনভার্স 1। নেক্সট কৌণিক ত্বরণ। নেক্সট কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ সিম্পল, সময়ের সাথে কৌণিক ত্বরণ কি সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হার, আমি দুঃখিত এটা একটু লিখে রাখো, স্মরণের পরিবর্তনের হার, কৌণিক বেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার, সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে কৌণিক বেগের। আচ্ছা কেউ কি কিছু বলছে? ভাইয়া কোন রাইটারের বই থেকে পড়াচ্ছেন? তোমরা ফলো করবা যেটা বললাম সেটা হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে ইসাক স্যারের বই থেকে তোমরা পড়াশোনা করবা। এর পাশাপাশি সাধারণত সারা জীবন এমনি পড়তেছো, সো এটা পড়বা। আর একাডেমিক্সের জন্য আমি যেটা ফলো করবো, আমার যে লেকচার থাকবে দ্যাটস ওয়েল এনাফ। অলরাইট, আমি একাডেমিকের জন্য তোমাদেরকে যে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, যে একটা লেন্দি ক্লাস হবে, ওই লেন্দি ক্লাসের মধ্যে যতগুলো টাইপের ম্যাথ করাবো ইনশাআল্লাহ এর বাইরে আসবে না, মোটামুটি এর বাইরে আসবে না। তো এটা বলাটা খুব দাম্ভিক শোনায়, আমি দুঃখিত। সো স্টিল বললাম যে মানে এগুলো মোটামুটি তোমাদের জন্য এনাফ হবে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের সলভ করার জন্য, এটাকে ডিল করার জন্য। অলরাইট, সো আমি এই মেডিকেলের পড়াগুলো পড়াবো তোমাদের ইসাক স্যারের বই থেকে। ইসাক স্যারের বইয়ের একটা কালো হরফও বাদ দিও না মেডিকেলের জন্য, ইসাক স্যারের বইয়ের একটা কালো হরফও বাদ দিও না। সো এটার ক্ষেত্রে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা টি ইনভার্স এত। সো ফাইনালি আমি আর বাকি আর জিনিসগুলো আর কভার করছি না, আর রিপিট করছি না, বাকি জিনিসগুলো আর রিপিট করছি না। আর এরপর আমার কন্টেন্টের মধ্যে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে কিছু ইনফরমেশন তোমরা একটু মাথায় রাখবা। হ্যাঁ, কিছু ইনফরমেশন তোমরা একটু মাথায় রাখবা। কোন ইনফরমেশনগুলা? যে দ্বন্দ্ব সম্পর্কে, আর আমি টর্ক সম্পর্কে কিছু কিছু জিনিস আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা যে দ্বন্দ্বের টর্ক, হ্যাঁ, দ্বন্দ্বের ভ্রামক অক্ষের অবস্থানের উপর নির্ভর করে না। দ্বন্দ্বের ভ্রামক কখনো অবস্থানের উপর নির্ভর করে না, কখনো অবস্থানের উপর নির্ভর করে না, কখনো অবস্থানের উপর নির্ভর করে না। এটা একটু মাথায় রাখবে, এই লাইনটা, করে না। জিনিসটা আসলে কেন আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এই জিনিসটা, একটা কাপল যখন থাকে, দেখো একটা ফোর্স, এই একটা লাইনের উপর এখানে আমি একটা কাপল বসাবো। হ্যাঁ, একটা ফোর্স কাপল বসাবো, বাট তুমি যখন দেখবা এই কাপল কিন্তু ফিক্সড। তারা কাপল এই কারণে, তাদের মধ্যে দেখো মধ্যবর্তী ডিস্টেন্সটা একদম ফিক্সড, দূরত্ব, এবং তাদের মানগুলো ফিক্সড, এবং তাদের দিকটা বিপরীতমুখী, এবং তারা সমান্তরাল। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই সেম কাপলটাকেই তুমি যদি 5 মিটার সরায় নিয়ে আসো, ধরো এখান থেকে তুমি মনে করো এই যে 5 মিটার সরাইলা, তাহলে এই কাপলটা এখান থেকে কোথায় আসবে? 5 মিটার। তাহলে স্টিল দেখো তাদের মধ্যে যে দূরত্ব ছিল, এই দূরত্ব কি ডি থেকে এতটুকু চেঞ্জ হবে? হবে না। এই যে ফোর্স, এটার মধ্যে এটা কি উল্টা হয়ে গেছে? হয় নাই। এই যে ফোর্স, এটা কি উল্টা হয়ে গেছে? হয় নাই। তার মানে দেখো আল্লাহর দুনিয়া যা কিছুই হোক, আমি একে পৃথিবীর বাইরে পাঠাই দেয়, স্টিল এদের মধ্যেকার দূরত্ব চেঞ্জ হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে দূরত্ব চেঞ্জ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এদের ভ্রামক চেঞ্জ হবে না, এদের মধ্যে ভ্রামক চেঞ্জ হবে না। ভাইয়া ভ্রামক জিনিসটা কি? ওই যে একটা বস্তুর উপর আমি যে ঘোরাতে যে পরিমাণ আমাকে দিতে হবে, বেগ পেতে হয়, বা ওই জিনিসটাকে নিয়ে ভ্রামকটি আমি পরে আরও ডিটেলস পড়বো, যখন একাডেমিক পড়াবো তখন আরেকটু ডিটেলসে পড়াবো। হ্যাঁ, মোমেন্ট নিয়ে একটা আলোচনাই আছে। অলরাইট, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টে করে রাখো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করে রাখো, দেন আমি তোমাদেরকে আনসার করব। আচ্ছা, আরেকটা জিনিস লেখো, প্রযুক্ত টর্ক শূন্য হলে
শূন্য হলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। কৌণিক ভরবেগ দ্রুত থাকে। কৌণিক ভরবেগ ধ্রুব থাকে। কৌণিক ভরবেগ ধ্রুব থাকে। তাহলে এই ক্ষেত্রে মানে কি? এটা মানে হচ্ছে ভরবেগ সংরক্ষণশীল থাকে, সংরক্ষিত হয়। ভরবেগ সংরক্ষিত হয়। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ভ্রামককে কখনো কখনো টর্কের আরেক নাম, ভ্রামক। টর্কের আরেক নাম ভ্রামক। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ইনফরমেশন, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে, এই কারণে ইনফরমেশনগুলো জানা রাখা দরকার বুলেট পয়েন্টে। সো ভালো কথা। সো আমি এখন আলোচনা করব হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। এগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা করার নাই, কারণ এগুলো হচ্ছে একাডেমিকের টপিক। তবু আমি তোমাদের জন্য যা লাগে দেখাই দিই একটু। কেন্দ্রবিমুখী ও কেন্দ্রমুখী, সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্রমুখী ও এটা হচ্ছে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল। সো কেন্দ্রমুখী বল কি? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সো এই যে বৃত্তের কেন্দ্রের অভিমুখে একটা ফোর্স করে। এই জিনিসটা আমি একটু তোমাদেরকে ফিল করাই। হ্যাঁ, কেন্দ্রমুখী ফোর্সটা আসলে কিভাবে কাজ করে দেখো। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার এই যে দেখো এই ফোর্সটা এই বরাবর একটা পায়, দেখো টান পায়। তখন স্পর্শক বরাবর একটা ফোর্স পায়, রাইট? স্পর্শক বরাবর একটা ফোর্স পায়। যখন অ্যাট দ্য সেম টাইম যখন স্পর্শক বরাবর এদিকে একটা দিক পায়, দেখো একটা বস্তু যখন ঘুরতে থাকে এই বরাবর স্পর্শক বরাবর ছিটকে যেতে চায়, এটা হচ্ছে একটা ঘূর্ণায়মান বস্তুর ধর্ম। সে যখন এই বরাবর স্পর্শক বরাবর চলে যেতে চায়, অ্যাট দ্য সেম টাইম এটা আবার কেন্দ্রের প্রতি একটা আকর্ষণ ফিল করে, একটা কেন্দ্রের প্রতি একটা পায়। দেখো খেয়াল করো, এটা এদিকে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো তো, এই দুইটা ফোর্সের লব্ধিটা কোন দিকে হওয়া উচিত? এই দুটো ফোর্সের লব্ধি হওয়া উচিত এই বরাবর গেল। আবার দেখো এটা তো এইদিকে যাচ্ছে, রাইট? এটা যখন এদিকে যাচ্ছে, এইটার আবার কেন্দ্রের দিকে একটা ফোর্স পাবে, নিচের দিকে টানতেছে। এদের আবার লব্ধি কোন জায়গায়? এদের লব্ধিটা হচ্ছে এই বরাবর কাজ করে। আবার আমি যদি এই বরাবর চিন্তা করি, এটা তো এদিকে যাচ্ছে, এবার এখান থেকে আবার তার কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে এটার লব্ধিটা আবার এই বরাবর। হিসাব করে দেখবা, একটা বস্তু এই যে ঘুরতেছে কেন্দ্রমুখী, একটা বইতে একটা লাইন লেখা আছে দেখছো, কেন্দ্রমুখী বলের কারণে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই যে ঠিক এই কারণে এই যে কেন্দ্রমুখী বলটা যাতে এবার দেখো ছিটকে যেতে চায়, কেন্দ্রমুখী বল টেনে ধরে, এই যে টেনে ধরে, আবার ছিটকে যেতে যাচ্ছে, আবার টেনে ধরতেছে, আবার ছিটকে যেতে যাচ্ছে, আবার টেনে ধরতেছে। এইভাবে একটা আলাদা বৃত্ত ফর্ম করে। অ্যান্ড এই কারণে কেন্দ্রমুখী ফোর্সটা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তার মানে আমাদের কেন্দ্রমুখী বলটা আমি কাকে বলবো? কেন্দ্রমুখী বলটা কাকে বলবো? যে যখন কোনো বস্তু একটা বৃত্তাকার পথে থাকে, তখন ওই বস্তু কেন্দ্রীয় অভিমুখে একটা ফোর্স কাজ করে, নিট ফোর্স কাজ করে, যে কেন্দ্রের অভিমুখে একটা টান ফিল করে। এই ফোর্সটাকে বলা হয় তোমার কেন্দ্রমুখী বল। এটাকে বলা হয় তোমার কেন্দ্রমুখী বল। তার মানে আমি নর্মালি যে কেন্দ্রবিমুখী বল হচ্ছে কি, এটা বইতে বলা হয় আর কি, যে কেন্দ্রমুখী বল সাধারণত কেন্দ্রবিমুখী বলটা কেন্দ্রমুখী বলের সমান এবং বিপরীত পরিমাণে, এটাই দিকে টানতেছে, ঠিক সেম পরিমাণ ফোর্স এখানে দিচ্ছে। সো আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, এখানে বই থেকে সংজ্ঞায় F ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল, F ইজ ইকুয়াল টু mv স্কোয়ার ডিভাইডেড বাই r। সবসময় মাথায় রাখবে এটা, যে কিভাবে আসছে ভাইয়া। আমি নর্মালি জানি কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সুতরাং আমরা নর্মালি কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে অতএব কেন্দ্রমুখী ফোর্স ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর। আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আমাদের ভি কি রৈখিক বেগ, এম হচ্ছে আমাদের ভর, ওই বস্তুটার ভর। সো মোটামুটি মোরলেস আমাদের এইটুকুই। তারপর হচ্ছে কেন্দ্রবিমুখী বল নিয়ে আলাদা কিছু বলার নাই, তবে সবসময় মাথায় রাখবা এটাকে কখনো কখনো বলা হয় নন ওয়ার্ক ফোর্স, এটাকে কখনো কখনো নন ওয়ার্ক ফোর্স বলা হয় কেন্দ্রমুখী বলকে। অলরাইট। সো আমি লাস্ট আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ফাইনালি যে কিছু উদাহরণ। হ্যাঁ, কেন্দ্রমুখী বলের কারণে কিছু জিনিস আসলে আলোচনায় আসে।
ইমন কে? আচ্ছা ইমন একটু দাঁড়া, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই, আর 5 মিনিট লাগবে। কেন্দ্রমুখী বল এর ইউজেস, হ্যাঁ, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বলের ইউজেস। কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বলের ব্যবহার। কেন্দ্রবিমুখী বলের ব্যবহার। সো চলো এই ব্যবহারগুলো দেখতে কীরকম। সো বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে এক, ওই যে একটা বালতিতে মধ্যে করো কিছু পানি নিলে তুমি যদি ঘুরাতে থাকো বালতি থেকে পানি পড়ে না। যে কারণে পড়ে না, এই বলের কারণে। বালতিতে পানি নিয়ে ঘুরানো, বালতিতে পানি নিয়ে ঘুরানো। দুই নাম্বারটা হচ্ছে বাঁকা পথে সাইকেল আরোহীর গতি, এটাকে বলা হয় ব্যাংকিং বলবো, ব্যাংকিং। বাঁকা পথে সাইকেল আরোহীর ঘোরানো, ব্যাংকিং কোন, আচ্ছা এটা দ্বারা বাঁকা পথে সাইকেল আরোহী আর ঢালু পথে হচ্ছে তোমার রেল লাইনের ঢাল, ঢালু পথে যানবাহন। সো আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি, বাঁকা পথে সাইকেল আরোহী কেন, যখন একটা বৃত্তাকার পথে যায় সাইকেল আরোহী কেন একটু বেঁকে যায়, অলরাইট। সো এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো যদি একটা সাইকেল আরোহী দেখো যখন এভাবে চলতে থাকে, যদি এরকম একটা মানে বাঁকা যদি পথ আছে, তখন দেখা যাচ্ছে মোস্টলি এই লোকটা এই দিকে বেঁকে যায়, হ্যাঁ, এভাবে হচ্ছে বেঁকে যায়। এই কারণে তার যে মানে রিয়াকশন ফোর্সটা সে এভাবে কাজ করে, দেখো এভাবে যখন বেঁকে যায় সে এভাবে কাজ করে। সো যখন বেঁকে যায় তখন দেখো এটা অবিলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে। যখন আমরা জানি একটা ভেক্টর উপাংশ যদি ভাগ করতে চাই, যার সাথে থিটা থাকে সেটা কি হয়, যার সাথে থাকে সেটা থিটার সাথে সেটা কস থিটা, যার সাথে থিটা থাকে সেটা কস থিটা, আর বাকিটা কি হয় আমাদের আর সাইন থিটা। এখানে একটা হিসাব আছে এই দুটা জিনিসের মধ্যে, হ্যাঁ। তুমি চিন্তা করে দেখো তো, একটা বস্তুর ক্ষেত্রে আমি যদি নিচে দাঁড়ায় আছি, আমার একদম বরাবর নিচে আর পরে বরাবর একদম অবিলম্বভাবে কোন ফোর্সটা কাজ করে, আমার ওজনকে ট্যাকেল দিচ্ছে। যখন লোকটার এই যে উপরে যে উপাংশটা, এটা হচ্ছে বস্তুর ওজন মানে এমজিকে ট্যাকেল দেয়। এই যে আর সাইন থিটা যেটা এই বরাবর দেখো কেন্দ্রের দিকে টানতেছে, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, ধরো এই যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন এই লোকটাকে না একটু বেঁকে যেতে হয়, এটা অবিলম্বের সাথে একটু বেঁকে যেতে হয়। এখন এই যে বেঁকে যাচ্ছে এটা আসলে কিভাবে কেন দরকার হয়, এটা এই যে আর সাইন থিটা আছে, এই যে উপাংশটা বেঁকে যে ফোর্সটা দিচ্ছে, এই যে উপাংশটা, এই ভাই এখন বলতে পারো তোমাদের প্রশ্ন, ভাই এটা উপরের দিকে কেন আসতেছে, এই যে রিয়াকশন ফোর্সটা এদিকে দিচ্ছে, উপরের দিকে কাজ করতেছে বিপরীতমুখী, মাটিকে নিচের দিকে দিচ্ছে, উপরের দিকে রিয়াকশনটা কাজ করছে। আর সাইন থিটা কি করে, আর সাইন থিটা হচ্ছে যে এম ভি স্কোয়ার বাই আর একে ট্যাকেল দিচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর। ভাই এখান থেকে আমি সূত্র কিভাবে যাচাই করতে পারি, এটাকে যদি আমি যদি ইকুয়েশনে লিখি, সেটা হচ্ছে আর কস থিটা ইজ ইকুয়াল টু এম জি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর, রাইট। তাহলে আমরা এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা এখানে পাই সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর, আর এখানে পাচ্ছি এম জি, তার মানে আমরা পাই ভি স্কোয়ার বাই আর জি, দেখো ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমরা অতএব আমরা ঘুরে ফিরে যেটা পাই সেটা হচ্ছে এই যে কত কোণে বাঁকতে হবে, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এটা একটু মাথায় রাখবো যে একটা গাড়ি কত কোণে বাঁকা লাগবে, এই জিনিসটা একটু মাথায় রাখো। রিয়াদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে ভাই আমাকে একটু বলো, আমার টপিক প্রায় শেষ, এই চ্যাপ্টারের টপিক আমাদের অলমোস্ট শেষ, একটু খেয়াল রাখবা। সো অলরাইট। সো আমাদের এখানে আরও কিছু তোমরা একটু উদাহরণ যোগ করে রাখো। এটা হচ্ছে গ্রহ উপগ্রহের গতি, কারণ মেডিকেল অ্যাডমিশনের তো উদাহরণ দিয়ে খেলে দেয়। গ্রহ উপগ্রহের গতি, 5 ব্যাংকিং কোণ, 6 হচ্ছে পাম্পে অনেক সময় এটা ব্যবহার করা হয়। অলরাইট। লাস্ট যে টপিকটা পড়াবো, তোমরা একটু প্রশ্ন থাকলে আমাকে একটু লিখে দাও, হ্যাঁ, না থাকলেও জানাও।
লাস্ট যে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সংঘর্ষ। সেটা হচ্ছে কি? সংঘর্ষ। সংঘর্ষ নিয়ে তেমন কিছুই বলার নেই। সংঘর্ষ দুই প্রকার। সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। একটা কি? স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপকে কি হয়? অস্থিতিস্থাপকে ভরবেগ সংরক্ষিত হয়, ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি হয় না। খেয়াল রাখবা, গতিশক্তি সংরক্ষিত হয় না, অস্থিতিস্থাপকে হয় না। সো একটা জিনিস মাথায় রাখবা অলওয়েজ, হ্যাঁ, যে মহাবিশ্বে সকল সংঘর্ষই অস্থিতিস্থাপক। এটা একটু মাথায় রাখবা, মহাবিশ্বের সকল সংঘর্ষই অস্থিতিস্থাপক। আমাকে একটু বলো তোমরা সব বুঝতে পেরেছো কিনা আজকের ক্লাস? আমার এখানে তাহলে আমাদের এই নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টারটা শেষ হলো, এটাই আমাদের এখানে শেষ হলো। সো মোরলেস আমরা প্রায় জাস্ট ঘর্ষণের যে টপিকটা বাকি আছে, এই টপিকটা আমি তোমাদেরকে যখন একাডেমিক পড়াবো, একাডেমিকে ডিটেলডে পড়াই দিব। হ্যাঁ, জাস্ট ঘর্ষণের পার্টটুকু বাকি আছে, এই পার্টটুকু আমি পড়াই দিব। আর এদিকে হচ্ছে প্রবাহী ঘর্ষণটা একটু তোমরা পড়তে পারো, যে ওই যে বৃষ্টি পড়ার সময় লিখে দেয় এটা একটু। ঘর্ষণের মধ্যে হচ্ছে তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, জাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। এটার ক্ষেত্রে মাথায় রাখবা প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে তোমার ওই যে বৃষ্টির ফোঁটা পড়ার সময়, আর জাহাজ পানিতে চলার সময়, এই জিনিসগুলো। আদারওয়াইজ আর কোনো কিছু সেরকম ভাবে নাই। তো তোমরা একটু আমাকে বলো তোমরা A to Z সব বুঝেছো কিনা, আমাকে একটু কনফার্ম করো তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে কিনা। সবাই একটু আমাকে জানাও তোমরা A to Z বুঝতে পেরেছো কিনা সব। আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো আমি তাহলে A to Z সব কিছু আমি তাহলে মোটামুটি এই চ্যাপ্টারে কভার করেছি আলহামদুলিল্লাহ। সো তোমাদের এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিক রিলেটেড, অলওয়েজ ফিল ফ্রি টু রিচ মি আউট। আমাদের আরও কিন্তু এই চ্যাপ্টারে দুটো লেকচার বাকি আছে, এক একাডেমিক পড়াশোনা, দুই হচ্ছে ইউনিভার্সিটি এমসিকিউগুলো কীভাবে ডিল করা লাগবে, ওইগুলো ম্যাথগুলো আর কি। অলরাইট, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট লেকচারে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।